হ্যালো বন্ধুরা, যারা আগের এপিসোড দেখেছেন তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে লেটেস্ট এপিসোড বা নতুন এপিসোডে ক্লিক করলেই নতুন এপিসোড থেকে শুরু হবে। কুনন এপিসোড ১-এর শুরুতে আমরা আমাদের প্রধান চরিত্র কুননকে দেখি। কুনন আসলে অন্ধ। একদিন সে তার পরিবারের লোকদের জিজ্ঞেস করে, সবাই তো বলে আমি অন্ধ, কিন্তু আসলে দেখা মানে কি? তখন তার বাবা তাকে বলেন, দেখা মানে হলো রঙগুলো দেখা এবং বিভিন্ন আকৃতি বা আকার দেখা। এরপর তার বাবা তাকে আরেকটা বিষয় বোঝান। তিনি বলেন, তুমি যেহেতু এক মহান হিরোর বংশধর, তাই তোমার উপর একটি অভিশাপ রয়েছে। সেই কারণেই তুমি দেখতে পারো না। কিন্তু এটাকে খারাপ ভাবার কিছু নেই, বরং এটা গর্বের বিষয়। তুমি একজন হিরোর বংশধর। এ কথা শুনে কুননও মাথা নেড়ে বলে, ঠিক আছে। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা তাদের বাড়ির মেইড তখন ধীরে ধীরে বলে ওঠে, হ্যাঁ, সে একজন বংশধর ঠিকই, তবুও তার জন্য আমার খারাপ লাগছে। এ কথা শুনে কুনন মনে মনে ভাবতে থাকে, ওরা আমার জন্য খারাপ বোধ করছে, কিন্তু কেন? শুধু কি এই জন্য যে আমি দেখতে পারি না? পরের দৃশ্যে দেখা যায় বাড়ির মেইড ইকো তাকে তার শিক্ষিকা জেনির কাছে নিয়ে যাচ্ছে। পথে কুনন জিজ্ঞেস করে, আমাকে কি সত্যিই ম্যাজিক শেখার দরকার আছে? ইকো উত্তর দেয়, হ্যাঁ, তোমার জন্মের পর থেকেই তোমার মধ্যে ওয়াটারক্রাফট আছে। যদি তুমি এটাকে ব্যবহার না করো তাহলে সেটা বড় একটা অপচয় হয়ে যাবে। তাছাড়া ম্যাজিক ব্যবহার করতে পারা নিজেই একটা অসাধারণ ক্ষমতা। কুনন তখন একটু হতাশ হয়ে বলে, এতে কী বা পার্থক্য হবে? আমি যত কিছুই শিখি না কেন, কোথাও যেতে বা কিছু করতে হলে তো আমাকে শেষ পর্যন্ত অন্য কারো সাহায্যই নিতে হবে। এরপর কুনন তার শিক্ষিকা জেনি কোর্সের সঙ্গে দেখা করে। জেনি তাকে ম্যাজিক ব্যবহার করা শেখাতে শুরু করেন। কিছুক্ষণ পর কুনন নিজেও ম্যাজিক ব্যবহার করতে সক্ষম হয়। সে উচ্চারণ করে, ওরি! এই শব্দ বলার সঙ্গে সঙ্গেই তার সামনে পানির একটি বুদবুদ তৈরি হয়ে যায়। এটা দেখে জেনি বেশ অবাক হন এবং তার প্রশংসা করেন। তারপর কুনন কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, আমি আসলে কোন ধরনের ম্যাজিক ব্যবহার করছি? তখন জেনি বলে, তুমি কি একটা ওয়াটার স্পেল ব্যবহার করছো? মানে ম্যাজিক ব্যবহার করে তুমি একটা পানির বল তৈরি করছো যার আকার প্রায় একটা চোখের সমান। এটা শুনে কুনন মনে মনে ভাবতে থাকে, আমার চোখের আকার কি সত্যিই এতটুকু? তারপর জেনি বলল, ওহ দুঃখিত, আমি ভুলে গেছিলাম যে তুমি দেখতে পাও না। আমি শুধু তোমাকে আকারটা বোঝাতে চেয়েছিলাম, তোমাকে নিয়ে মজা করতে নয়। কিন্তু ততক্ষণে কুননের মাথায় এক নতুন আইডিয়া এসে গেছে। সে বলল, তার মানে কি চোখের আকার এতটাই হয়? যদি তাই হয় তাহলে কি আমি আমার ম্যাজিক ব্যবহার করে নিজের জন্য চোখ তৈরি করতে পারি? এরপর থেকেই কুনন এটাকেই নিজের লক্ষ্য বানিয়ে ফেলে। পরের দৃশ্যে দেখা যায় সে খাবার খেতে খেতে ইকোর কাছে প্রতিটি জিনিস সম্পর্কে জিজ্ঞেস করছে, আমি এখন কি খাচ্ছি? সে খাবারগুলো হাতে স্পর্শ করে গন্ধ নেয়, তারপর স্বাদ নিয়ে বোঝার চেষ্টা করে ঠিক কি খাচ্ছে। এভাবে সে একে একে সব কিছু চিনতে শিখতে চায়। এখন কুনন চারপাশের প্রতিটি বিষয় সম্পর্কে ভীষণ কৌতূহলী হয়ে উঠেছে। পরের দৃশ্যে সে তার শিক্ষক ফ্লোরার কাছে যায়। ফ্লোরা তাকে জিজ্ঞেস করে, তুমি কোন বইটা পড়তে চাও? কুনন উত্তর দেয়, আমি ইতিহাস পড়তে চাই। আমি নায়ক মানে হোলি নাইট হিস্টরের গল্প শুনতে চাই। এটা শুনে ফ্লোরাও বেশ অবাক হয়ে যায়। তারপর বলে, ঠিক আছে। তারপর কুনন আমাদের সেই গল্পটাই বলতে শুরু করে যা ফ্লোরা তাকে বলেছিল। সে বলে, অনেক অনেক বছর আগে এই পৃথিবীর বীর যোদ্ধারা আর ড্যামন লর্ডের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। শেষ পর্যন্ত এই দেশের বীর নায়ক, যার নাম ছিল হিস্টার, সে ড্যামন লর্ডকে পরাজিত করতে সক্ষম হয়। কিন্তু সেই যুদ্ধে সে নিজের একটি হাত এবং একটি পা হারিয়ে ফেলে। আর সেই যুদ্ধের পর থেকে সেই নায়কের যত বংশধর জন্মেছে তাদের শরীরের কোনো না কোনো অঙ্গ নাকি অনুপস্থিত থাকে, যেমন হাত, পা এবং দৃষ্টিশক্তি অর্থাৎ চোখ। যেসব শিশুর জন্ম এমন কোনো দুর্বলতা নিয়ে হয়, মানুষ তাদের অনেক সময় হিরোর পুনর্জন্ম অর্থাৎ হিরোস্কার বলে ডাকে। কুনন নিজের মনে বলে, আমারও এমন একটি দুর্বলতা আছে, কিন্তু আমি এই দুর্বলতাকে কখনোই আমার উপর প্রভাব ফেলতে দেব না।
আমি আমার ম্যাজিক শক্তি ব্যবহার করে সামনে এগিয়ে যাব। এরপর আমরা দেখি কুনন এতটাই দৃঢ় সংকল্পবদ্ধ যে সে তার ম্যাজিককে আরও উন্নতভাবে শিখতে শুরু করেছে। এখন সে একবারেই 4টি ওয়াটার বল তৈরি করতে পারে, তবে এটা করতে গেলে তার অনেক বেশি শক্তি খরচ হয়ে যায়। শেষে ক্লান্ত হয়ে সে মাটিতে বসে পড়ে এবং বলে, আমার আরও বেশি স্ট্যামিনা দরকার। তারপর সে নিজের ঘরে ফিরে একটু বিশ্রাম নেয় এবং ভাবে, আমার আরও বেশি জ্ঞান আর স্ট্যামিনা দরকার, তবেই আমি আমার ম্যাজিককে আরও শক্তিশালী করতে পারব। এ কথা শুনে ইকো বলে, আপনি এখনো মাত্র 7 বছরের একটি শিশু, চিন্তা করবেন না, বড় হলে আপনি এসব খুব সহজেই করতে পারবেন। কিন্তু কুনন বলে, না, ততদিনে তো অনেক দেরি হয়ে যাবে। একটা কাজ করা যাক, ধীরে ধীরে আমি আমার খাবারের নিয়ম ঠিক করব। আমি আমার পেশিগুলোও শক্তিশালী করতে চাই আর একই সাথে আমার স্ট্যামিনাও বাড়াতে চাই। তখন ইকো বলল, তাহলে এর জন্য আপনি তলোয়ার চালানো শিখলে কেমন হয়? কুনন বলল, হ্যাঁ, এটা ভালো আইডিয়া। এর জন্য আমাদের একজন শিক্ষক নিয়োগ করা উচিত। ইকো বলল, ঠিক আছে, আমি এই ব্যাপারে আপনার বাবার সাথে গিয়ে কথা বলি। এরপর আমরা দেখি অবশেষে কুনন এখন তলোয়ার চালানোও শিখছে। ঠিক তখনই তাকে পড়াতে জেনি এসে হাজির হয়। তারা দুজনেই তখন তাদের তলোয়ার অনুশীলন থামিয়ে দেয়। জেনি এসে কুননকে বলল, তুমি কি তলোয়ার চালানোও শিখছ? কুনন উত্তর দিল, হ্যাঁ, ম্যাজিক ব্যবহার করার জন্য আমার জ্ঞান আর স্ট্যামিনা দুটোই দরকার। এ কথা শুনে জেনিও বেশ অবাক হয়ে গেল। সে অনুভব করতে পারছিল যে কুনন আগের মতো নেই, সে বদলে গেছে। তাই সে কুননকে জিজ্ঞেস করল, তুমি কি একটু বিরতি নিতে চাও? কুনন মাথা নেড়ে বলল, না, দরকার নেই। তখন সে বলল, ঠিক আছে, তাহলে আমরা একবার রিভাইজ করি। আগের লেসনে আমরা কি শিখেছিলাম সেটা দেখাও তো। তুমি কি করে দেখাতে পারবে? এরপর কুনন একবারেই অনেকগুলো ওয়াটার বল তৈরি করে ফেলল। এটা দেখে জেনি ভীষণ অবাক হয়ে গেল। সে মনে মনে ভাবল, আমি তো ওকে মাত্র একটু শেখালাম, কিন্তু সে তো একাই এটা পুরোপুরি আয়ত্ত করে ফেলেছে। এরপরের দৃশ্যে আমাদের দেখানো হয় কুননের বাগদত্তা, যার নাম মেরিকা। আসলে আজ তাকে কুননের সাথে দেখা করতে যেতে হবে, কিন্তু তার একদমই যেতে ইচ্ছা করছে না। তবুও তার বাবার অর্থাৎ রাজার আদেশ, তাই না গিয়ে উপায় নেই। অবশেষে মেরিকাকেও যেতে হলো। সে গাড়িতে বসে ভাবতে লাগল, কুনন জন্ম থেকেই হিরোস্কার নিয়ে জন্মেছে। এই কারণেই সে এই রাজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ। আর আমি যেহেতু রাজ পরিবারের সদস্য, তাই রাজনৈতিক কারণে আমাকে তার সাথে বিয়ে করতে হবে। এরপর সে অতীতের একটি ঘটনার কথা মনে করে। একদিন সে কুননকে নিয়ে খেলতে গিয়েছিল। সে জিজ্ঞেস করেছিল, আজ আমরা কি খেলব? কিন্তু কুনন তখনও সবসময়ের মতো খুব হতাশ ছিল। সে বলেছিল, আমি খেলতে পারি না, কারণ কারো সাহায্য ছাড়া আমি কিছুই দেখতে পাই না। কুননকে এত হতাশ দেখে মেরিকারও মন খারাপ হয়ে গিয়েছিল। সে ধীরে ধীরে তার হাত ছেড়ে দিয়েছিল। এই সব মনে করে মেরিকা ভাবল, সত্যি বলতে আমার একদমই ইচ্ছা করছে না এমন একটা ছেলের মুখ দেখতে যে সব সময় এত হতাশ থাকে। কিন্তু এবার যখন সে আবার কুননের সাথে দেখা করল, সে ভীষণ অবাক হয়ে গেল। কারণ কুনন আর আগের মতো হতাশ নেই, বরং এখন সে অনেক বেশি উজ্জ্বল ও প্রাণবন্ত হয়ে উঠেছে। সে এখন হাসি মুখে তাকে স্বাগত জানায়। এটা দেখে মেয়েটি বেশ অবাক হয়ে যায় এবং বলে, তুমি হঠাৎ করে এত বদলে গেলে কিভাবে? এর উত্তরে সে বলে, কারণ আমি এখন ম্যাজিককে ভালোবেসে ফেলেছি। এ কথা বলার পর কুনন নিজের ম্যাজিক ব্যবহার করে তার জন্য একটি রংধনু তৈরি করে। সেটি দেখে মেয়েটির খুবই ভালো লাগে। তারপর কুনন আবার বলে, প্রিন্সেস, আমাকে ক্ষমা করবেন। এতদিন আপনাকে আমার মতো একজন হতাশ মানুষের সঙ্গে থাকতে হয়েছিল, কিন্তু এখন বদলে গেছি। আমার কাছে আপনাকে শোনানোর জন্য অনেক গল্প আছে। আপনি কি সেগুলো শুনবেন? আমেরিকা তার কথায় বেশ মুগ্ধ হয়ে যায়। সে কুননের হাত ধরে বলে, হ্যাঁ। এরপর তারা দুজনেই বেশ আনন্দে সময় কাটায়। পরের দৃশ্যে দেখা যায় আমেরিকা এখন ফিরে যাচ্ছে। সে বলতে থাকে, আজ কুননের সঙ্গে সময় কাটিয়ে আমার খুব ভালো লেগেছে। আমি খুব শিগগিরই আবার তার সঙ্গে দেখা করতে চাই।
অন্যদিকে কুননও মনে মনে ভাবতে থাকে, আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি আমেরিকার সামনে নিজের হাত এগিয়ে দিয়েছিলাম। পরের বার আমাকে আরও ভালো একজন ভদ্রলোক হতে হবে। এরপর সে আবার ফ্লোরার কাছে ফিরে আসে এবং বলে, আমি চাই আপনি আমাকে শিষ্টাচার শেখান, যাতে আমি আমেরিকার জন্য একজন সত্যিকারের জেন্টলম্যান হতে পারি। ফ্লোরা তখন বলে, ঠিক আছে। আর ইগো বলে, সাথে সাথে আমাদের কুননের হাস্যরসের বোধটাও উন্নত করতে হবে, মানে কিভাবে ভালোভাবে মজা বা জোক বলতে হয়। পরের দৃশ্যে জেনিকে দেখানো হয়। সে বেশ চিন্তিত হয়ে পড়ে এবং বলে, আমি এখন কি করব? কুনন তো ইতিমধ্যেই তার ম্যাজিক এত ভালোভাবে আয়ত্ত করে ফেলেছে। সে একবারেই 7টা ওয়াটার বল তৈরি করে ফেলেছে। এটা তো আমিও পারি না। এভাবে চলতে থাকলে সে তো আমাকে ছাড়িয়ে যাবে। সে ইতিমধ্যেই এলিমেন্টারি ম্যাজিক শিখে ফেলেছে। এবার সময় এসেছে তাকে ইন্টারমিডিয়েট ম্যাজিক শেখানোর। এরপর জেনি অনেক বেশি পরিশ্রম করতে থাকে, যাতে সে ঠিক করতে পারে পরবর্তী ধাপে কুননকে কি শেখানো হবে। সে এত পরিশ্রম করছে কারণ এই কাজের জন্য সে ভালো টাকা পায়, আর যদি টাকা না পায় তাহলে নিজের খরচ চালানো সম্ভব হতো না। পরের দিন জেনি এসে কুননকে বলে, আজ আমি তোমাকে কিছু আলাদা শেখাবো। তখন আমরা দেখি কুনন তো এখন জেন্টলম্যান হয়ে গেছে। সে জেনিকে বলে, হ্যাঁ, আপনার সুন্দর কণ্ঠ শুনে সত্যিই খুব মজা লাগলো। আপনি যা কিছু শেখাবেন আমি তা শিখতে বেশ উত্তেজিত। এটা শুনে জেনি ভেবেছিল, একে কি হয়েছে? এ তো আগের চেয়ে আরও বদলে গেছে। এরপর জেনি তাকে শেখাতে শুরু করে, যে আওয়ার স্পেল আছে তা সাধারণত তুমি পানি তৈরি করতে ব্যবহার করো, কিন্তু এখন ম্যাজিকের সঙ্গে আরও কি কি কাজ যুক্ত হয় চল তা বিশ্লেষণ করি। অর্থাৎ আমরা পানির আকার পরিবর্তন করতে পারি, তাপমাত্রা বদলাতে পারি, রং, আকৃতি, স্বাদ এবং গন্ধও পরিবর্তন করতে পারি। আমি তোমাকে দেখাই। এভাবে বলার সঙ্গে সঙ্গে জেনি 2টি পানি বল তৈরি করে এবং বলে, এগুলোকে স্পর্শ করো। কুননও স্পর্শ করে বলে, একটি গরম আর একটি ঠান্ডা। জেনি হাসি মুখে বলে, হ্যাঁ, আমি এখানে ম্যাজিক্যাল পরিবর্তন করেছি। এর মাধ্যমে তুমি ম্যাজিকের বৈশিষ্ট্যগুলো বদলাতে পারো। এজন্য সব সোর্স, রিসোর্স এবং তাদের ট্যালেন্টের মধ্যে বড় পার্থক্য থাকে। এরপর কুননও চেষ্টা করে এবং এখন সে প্লাম ফ্লেভারের পানি তৈরি করতে পারে। জেনি আবারও অবাক হয়, কারণ কুনন এত দ্রুত শিখেছে। এতটুকু ব্যবহার করতে সে রাতভর সময় নিয়েছিল। পরবর্তী দৃশ্যে কুনন তার রুমে এসে 2টি আপেল দেখছে, একটি লাল আপেল এবং একটি সবুজ আপেল। সে বলে যে সে আকারগুলো চিনতে পারে এবং গন্ধ, কিন্তু রং সম্পর্কে সে কিছুই বলতে পারবে না। যদি তা করতে না পারে তবে সে ম্যাজিক পরিবর্তন করতে পারবে না এবং নিজের জন্য চোখও তৈরি করতে পারবে না। তবে যাই হোক, সে ঠিক এই কাজটি করবে। এই দুনিয়ায় সে সব কিছু দেখতে চায়। পরের দৃশ্যে আমরা দেখি কুননের সামনে একটি টেবিলে সবুজ আপেল এবং লাল আপেল রাখা হয়েছে। ঠিক তখনই সে চা বানানোর জন্য ইকোকে গরম পানি দিচ্ছে, নিজের ম্যাজিক ব্যবহার করে। হঠাৎ পানি বলটি সেই আপেলগুলোর কাছে যায়। সম্ভবত কুনন এখন তাদের রং দেখতে পায় সেই পানি বলের মাধ্যমে। এটা দেখে সে চমকে যায় এবং বলে, হয়তো আমি রং দেখতে পেয়েছি। এটি দেখে ইকো অবাক হয়ে যায় এবং প্রশ্ন করে, এভাবে কিভাবে সম্ভব? কুনন বলে, আমি রঙগুলো দেখিনি, সম্ভবত আমার ম্যাজিকের মাধ্যমে তাদের অনুভব করেছি। সে এরপর সবুজ আপেলটি তুলে ধরে এবং জিজ্ঞেস করে, এটা কি লাল? ইকো বলে, না, আমার মনে হয় তুমি সঠিক উত্তর দিচ্ছ, কিন্তু যেহেতু তুমি রঙের নাম জানো না তাই তুমি ভুল উত্তর দিচ্ছ। কুননও বলে, হ্যাঁ, ঠিক তাই, কারণ আমি আগে কখনো রং দেখিনি। ইকো তখন প্রশ্ন করে, তোমার সামনে মোট কতগুলো আপেল দেখছো? সে বলে, 3টি লাল আপেল এবং 2টি সবুজ আপেল। এটি শুনে ইকোও খুশি হয় এবং বলে, হ্যাঁ, তুমি সঠিক উত্তর দিয়েছ। এটা সত্যিই আশ্চর্যজনক যে তুমি দেখতে পারছো। এরপর ইকো কুননের পিতাকে জানায় যে সে তার ম্যাজিক ব্যবহার করে রং দেখতে পারে। তার পিতা প্রশ্ন করেন, তাহলে কি সে বইও পড়তে পারবে? ইকো উত্তর দেয়, হ্যাঁ,
সে কালির রেখা ট্রেস করতে এবং রং চিনতে পারবে। সে জানে না লেটার বা অক্ষর কি হয়, তাই সে এখন ছবিসহ বই পড়ছে। এটি শুনে সে অবাক হয়ে যায় এবং বলে, ওহ, এটা তো সত্যি আশ্চর্যের মতো। তারপর সে প্রশ্ন করে, ঠিক আছে, তুমি কেন মেইন হাউসে ফিরে আসছো না? কোন একা থাকছে কারণ সে চাইছে না অন্যরা তার কারণে কোনো অসুবিধায় পড়ুক। এখন তোমার তার সঙ্গে থাকার দরকার নেই। সে এখন দেখতেও পারে, কিন্তু সে বলে, না, আমি কুনের সঙ্গেই থাকব। সে চেষ্টা করছে পরিবর্তন হতে। তার জন্য প্রতিটি দিনই এক নতুন সংগ্রাম। আমি চাই যতটা সম্ভব তাদের সাহায্য করতে। পরের দৃশ্যে কাইনুন বলে, জেনি আসার আগে আমি একটু পরীক্ষা নিরীক্ষা করে তাকে অবাক করতে চাই। পরীক্ষার জন্য সে একটি বড় লাল রঙের পানির বেলুন তৈরি করে। জেনিও অবাক হয়ে বলে, অর্থাৎ এটা লাল রঙের? ঠিক তখনই কুননের পরিবার সেখানে এসে পৌঁছায়। তার মা বলেন, আমি শুনেছি তুমি এখন রং দেখতে পারো। কুননও হ্যাঁ বলে, কিন্তু হঠাৎ তার মনোযোগ ছিটকে যায় এবং বেলুনটি ফেটে যায়। ফলে সব রং তাদের উপর ছিটকে পড়ে। এটি দেখে কুননের মা খুব ভয় পেয়ে অচেতন হয়ে পড়ে। কুননের বাবা রেগে যান এবং বলেন, তুমি কিভাবে তোমার মায়ের সঙ্গে এমন ব্যবহার করতে পারো? কুনন বিভ্রান্ত হয়ে বলে, কিন্তু আমি তো কিছুই করিনি। সেই সময় ইকো তাকে বুঝিয়ে দেয়, লাল রং মানুষের রক্তের রঙও হয়। কুননের বাবা এখনও রেগে থাকেন। তিনি বলেন, তোমাকে 2 মাসের জন্য পকেট মানি দেওয়া হবে না, এবং ইকো, তোমারও 3 মাসের বেতন বন্ধ থাকবে। এটা শুনেই খুবই চমকে যায় এবং হঠাৎ তিনি অচেতন হয়ে পড়েন। আর এই পুরো দৃশ্য জেনিও দেখে ফেলেন। সে তখন বলতে শুরু করে যে কুনন সত্যিই বেশ বিপজ্জনক হয়ে উঠেছে। সে সবকিছু খুব দ্রুতই শিখছে। যদি এমনই চলতে থাকে তাহলে হয়তো সে এই বিশ্বের সবচেয়ে বড় শিরোনামটি পেয়ে যেতে পারে। সেই শিরোনামটি হল সেরুলিয়ান সোর্সারার। পরবর্তী দৃশ্যে আমরা দেখি যে 2 বছর কেটে গেছে এবং এখন কুনন 9 বছরের হয়ে গেছে। সে আগের চেয়ে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে এবং ক্রমাগত অনেক নতুন নতুন বই পড়ছে। এটি দেখে তার পিতা সিদ্ধান্ত নেন যে কুননকে আরও বেশি স্কুলে পাঠানো হবে। এভাবে এই অ্যানিমের প্রথম এপিসোড এখানেই শেষ হয়। ও হ্যাঁ, এটা কিছুটা নতুন ধরনের গল্প, তাই তোমরা মন্তব্যে লিখে দাও যে আমি কি এই অ্যানিমেটি চালিয়ে যাই কিনা। যদি তোমরা চাও আমি অবশ্যই এটি চালিয়ে নেব। এপিসোড 2 এর শুরুতে দেখা যায় কুননের বাবা কুননের ভাই ইক্সিওকে ডেকে বলেন, আমি ঠিক করেছি কুননকে নোবেল শিশুদের স্কুলে পাঠাবো। ইক্সিও তখন হায়রান হয়ে বলে, কিন্তু কুনন তো আগের দিনগুলোতে কখনো বাইরে যায়নি। কুননের বাবা হেসে বলেন, হ্যাঁ, তুমি ঠিক বলছো, সে বাইরে পৃথিবী দেখেনি। বাইরে গেলে সে অচেনা মানুষদের দেখে বেশ ভয় পাবে, তাই আমি চাই তুমি তার খেয়াল রাখো। এই কথা শুনে ইক্সিও হঠাৎ ভেবে ফেলে যে অতীতে যখন সে কুননকে সাথে নিয়ে খেলতে নিয়ে যাচ্ছিল তখন দুর্ঘটনাবশত কুননের পা সিঁড়ি থেকে ফিসলেছিল এবং সে নিচে পড়ে গিয়েছিল। সেই ঘটনায় ইক্সিও খুব দুঃখ পেয়েছিল, কিন্তু এখন সে ভাবছে যে এবার সে নিজের ভুল শুধরানোর সুযোগ পাবে। সে বাবাকে বলে, ঠিক আছে, আমি তার খেয়াল রাখব। পরের দৃশ্যে কুননকে দেখা যায় সে তার একটি টেস্টের জন্য পড়াশোনা করছে। টেস্টের পর ফ্লোরা তার পরীক্ষা নেয় এবং কুনন সব প্রশ্ন ঠিকভাবে উত্তর দেয়। ফ্লোরা তখন ভেবে ফেলে, যখন কুনন প্রথম এসেছে সে অনেকটাই বিষণ্ণ ছিল, কিন্তু সেই থেকে সে অনেক বদলে গেছে। এখন সে অনেক মিষ্টি এবং প্রিয় হয়ে গেছে। তবে ফ্লোরা লক্ষ্য করে যে কুননের রসিকতা করার ধরন এখনও ততটা ভালো নয়, এটা এখনও একটু ব্যর্থ। পরবর্তী দৃশ্য, রাত হয়ে গেছে। কুনন এখন নিজের বাড়ি থেকে বের হয় এবং তার পিতামাতার সাথে দেখা করতে যাচ্ছে। শীতের প্রকোপ তাদের খুব অনুভূত হচ্ছে, তাই কুনন তার শক্তি ব্যবহার করে একটি উষ্ণ পানির বাবল তৈরি করে, যার ফলে সে কিছুটা আরাম অনুভব করে। সেই সময় কুনন মনে মনে ভাবতে থাকে, আমার বুঝতে পারছি না শেষমেশ বাবার সাথে কি কথা বলার আছে। আমি কি আবার কোনো ভুল করেছি? এটা শুনে ইকো বলে, না, আমি মনে করি না। এরপর কুনন তার পিতামাতার বাড়িতে পৌঁছায়। সেখানে ব্যালন নামের একজন বাটলার তার স্বাগত জানায়। ঠিক তখনই কুননকে নিয়ে যেতে আসে ইসিও। ইসিওকে দেখে কুনন খুব খুশি হয়। পরবর্তী দৃশ্যে তারা পিতামাতার কাছে এগিয়ে যাচ্ছে। ইসিও কুননকে জিজ্ঞেস করে, আমি কি তোমার হাত ধরতে পারি? কুনন উত্তর দেয়, না, এটা দরকার নেই। আমি এখন চারপাশের জিনিসগুলো নিজে থেকেই অনুভব করতে পারি। এটি শুনে ইসিও খুবই মুগ্ধ হয়। সে মনে করে আগে যখন কুননকে কোথাও যেতে হতো তখন তাকে কারো হাত ধরতে হতো, কিন্তু এখন আর তা প্রয়োজন নেই। ইসিও কুননকে বলে, আমি খুবই খুশি যে তুমি এখন ঠিক আছো। এরপর তারা পিতামাতার সঙ্গে দেখা করে। কুননের পিতা তাকে বলেন,
আমার তোমার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। লেডি ফ্লোরা যতটা সম্ভব তোমাকে শিখিয়েছেন। স্কুলেও এই সবই শেখানো হয়। কিন্তু তুমি কি এখন আসল কোনো স্কুলে যাওয়ার আগ্রহী নও? কুনুন উত্তর দেয়, না, যদি আমি যাই তাহলে আমার চারপাশের মানুষরা অনেক সমস্যায় পড়বে। তাছাড়া স্কুলের বাইরে এমন অনেক কিছু আছে যা আমি এখন অগ্রাধিকার দিচ্ছি। এরপর তার পিতা বলেন, আমি সব সময় বিশ্বাস করি তোমার হৃদয় যা বলছে তুমি তাই করা উচিত। তবুও যদি তুমি স্কুলে না যাও তাহলে কিছুটা সমস্যা হবে, কারণ যেসব শিশু নোবেল পরিবারে জন্মায় তাদের অবশ্যই স্কুলে যেতেই হয়। এখন জন্য তুমি কেবল কাগজে নোবেল শিশুদের স্কুলে ভর্তি হয়েছ, কিন্তু এটাই যথেষ্ট নয়। তোমার অবস্থা একটু ভিন্ন, কারণ তুমি দেখতে পারো না। তাই আমরা কিং এর অনুমতি নিয়েছি যাতে তোমার পড়াশোনা কিছুটা ঐচ্ছিক হয়ে যায়। আমি যা বলতে চাইছি তা হলো, ভাবো, যদি তুমি স্কুলে না যাও তাহলে প্রিন্সেস মেরিকার জন্য সমস্যা হতে পারে। কারণ নোবেল ব্যক্তিরা যদি তাদের দায়িত্ব ঠিকভাবে না পালন করে তাহলে সমাজের মধ্যে তারা অনেক অসুবিধার মুখোমুখি হয়। তুমি তারই অংশ। যদি তুমি পড়াশোনা না করো তাহলে মেরিকার ভবিষ্যৎ খারাপ হতে পারে। সবাই তাকে কটাক্ষ করবে। এটা শুনে এখন কুনুন বলে, ওহ, যদি তাই হয় তাহলে আমি স্কুলে যাব। যদিও সত্যি বলতে যাওয়াটা বেশ কঠিন মনে হচ্ছে। তখন তার বাবা বলে, আমি তোমাকে বলছি না যে তোমাকে বছরগুলো স্কুলে কাটাতে হবে। তোমাকে শুধু অ্যাডভান্সমেন্ট এক্সাম দিতে হবে। তোমাকে কেবল পাশ হতে হবে। এতে তোমার গ্র্যাজুয়েশনের অফিসিয়াল সার্টিফিকেট মিলবে। এই পরীক্ষা 5 বার হয়, তাই তোমাকে স্কুলে কেবল 5 বার যেতে হবে। এটা শুনে কুনুন বলে, তো তাহলে এটা অনেক সহজ হবে। তখন অ্যাক্সিও বলে, হ্যাঁ, প্রিন্সেস মেরিকা আর আমি ও পরবর্তী এক্সামের পরে গ্র্যাজুয়েট হব। তো পরবর্তী এক্সামে তুমিও আমাদের সঙ্গে থাকবে। এটা শুনে কুনুনের সাহায্যকারী দাঁড়ায় এবং বলে, যদি তাই হয় তো চলো কুনুন, আমরা তোমাকে স্কুলে পাঠানোর জন্য প্রস্তুত করি। তোমাকে কাপড়, জুতো আর কোটের প্রয়োজন হবে। চলো, আগে তোমার মেজারমেন্টগুলো নেওয়া যাক। কুনুন তা মেনে নেয় এবং তাদের সঙ্গে চলে যায়। তখন এক্সিও সাথে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে তার বাবা তাকে থামিয়ে বলেন, স্কুলের ভিতরে বাকি রয়্যাল বাচ্চারাও থাকবে। তারা কুনুন আর মিরোরিকাকে হয়তো অমার্জন করতে পারে। কুনুন আশ্বাস দিয়ে বলে, চিন্তা করো না, আমি তাদের সঙ্গে থাকব। আমি তাদের কিছু হতে দেব না। পরবর্তী দৃশ্যে মিনুন শুনে খুব খুশি হয় যে কুনুন স্কুলে যাবে, যদিও সেটা শুধুমাত্র অ্যাডভান্সমেন্ট এক্সামসের জন্য। কুনুনও খুশি হয় এবং বলে, তাহলে আমি স্কুলে তোমার সঙ্গে সময় কাটাতে পারবো। কুনুন চুপচাপ বলে, সত্যি বললে আমি জানি না স্কুলে আসলে কি ঘটে। তাহলে মিনুন হেসে বলে, চিন্তা করো না, তুমি এল্ডার হওয়ায় আমি তোমাকে গাইড করব। কুনুন এক ছোট্ট চিন্তায় বলে, কিন্তু আমার একটু ভয় আছে। যদি তুমি আমার সঙ্গে থাকো তাহলে যারা তোমাকে পছন্দ করে তারা হয়তো জেলাস হবে। মিনুন শান্তভাবে বলে, হয়তো হবে, তবে কোনো সমস্যা নেই, তুমি চিন্তা করো না, সব ঠিক হবে। কুনুন মনে মনে ভাবে, চলো, ঠিক আছে। কিন্তু তারপরও ডিফেন্সের জন্য একটা নতুন ছড়ি নেয়ার প্রয়োজন আছে। পরবর্তী দৃশ্যে দেখা যায় কুনুন স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত। নতুন ছড়ি হাতে, নতুন পোশাক পরা, সব ঠিকঠাক। মিনন তাকে দেখে বলে, তুমি তো খুব সুন্দর দেখাচ্ছ। এরপর তারা স্কুল যাওয়ার জন্য প্রস্তুত হয়। কুনুন তার ওয়াটার ম্যাজিক ব্যবহার করে ঘোড়া গাড়ির চাকার উপর পানি ছিটিয়ে দেয় যাতে গাড়ি অনেক মসৃণভাবে চলে। গর্তে পড়েও গাড়ি উঁচু হয়ে নড়ে না। যাওয়ার সময় এক্সিও কুনুনকে বলে, আমি নিশ্চিত আমরা বাড়ি থেকে অনেক দূরে যাচ্ছি, তাই তুমি হয়তো একটু নার্ভাস হবে। ঠিক আছে তো? তখন সে বলে, না, এমন কিছু নয়। আমি তো আগেই শক্তিশালী হয়ে গেছি, তাই ভয় পাওয়ার কিছু নেই। আমি জানি তোমার আমার ব্যাপারে অনেক চিন্তা হচ্ছে। যখন আমি তোমার সঙ্গে ছিলাম এবং সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম, তখন আমি আহত হয়েছিলাম। আর সেই থেকেই তুমি নিজের উপর দোষ চাপাচ্ছ, তাই তো? এখন তুমি সেই সব ব্যাপারে ভাবো না, কারণ আমি এখন ঠিক আছি। আগে আমি ভাবতাম যে হয়তো এই পৃথিবী থেকে আমি হারিয়ে যাব, কিন্তু এখন আমি অনেক দৃঢ় সংকল্পিত। আমি, যাই হোক, এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই। এটি শুনে এক্সিও বেশ চমকে যায়। সে ভাবতে থাকে, কুনুন যখন থেকে ম্যাজিক শিখেছে তখন থেকেই সে সত্যিই বদলে গেছে। ঠিক তখনই কুনুন অনুভব করতে পারে যে স্কুলে তারা পৌঁছাতে চলেছে।
কুনন এখানকার চারপাশে অনেক মানুষের উপস্থিতি বুঝতে পারছে। এরপর তারা স্কুলে পৌঁছায়, যেখানে আমেরিকা তাদের স্বাগত জানায়। আমেরিকাকে দেখে কুনন তখন তার সঙ্গে ফ্লার্ট করা শুরু করে। আমেরিকাও তার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। এটি দেখে অ্যাপসিও ভাবতে থাকে, এই দুজনের মধ্যে ঠিক কী চলছে। এরপর তারা স্কুলের ভেতরে ঢোকার পথে এগোতে থাকে। ঢোকার আগে কুনন চারপাশের অনেক মানুষের কণ্ঠস্বর শুনতে পারে এবং তাদের উপস্থিতি টের পায়। এটি দেখে সে ভাবতে থাকে, আমার অতীতের আমি থাকলে সে তো এসব সহ্য করতে পারত না। এরপর সে আমেরিকার সামনে হাত উঁচু করে বলে, আজ আমি মেয়ে হয়ে চলেছি, আমাকে গাইড করতে হবে। আমেরিকাও বলে, ঠিক আছে। এরপর সে কুননের হাত ধরে তাকে স্কুলের ভিতরে নিয়ে আসে। পরবর্তী দৃশ্যে আমরা দেখাই প্রফেসর কাস্টকে, যিনি কুননের আগমনের অপেক্ষায় বসে আছেন। তিনি কুননকে ভেবে চিন্তায় ছিলেন। তিনি শুনেছেন যে কুনন খুবই লাজুক এবং মন খারাপ করা ছেলে। তিনি ভাবছিলেন, আমার মতো একজন শিক্ষিকা কি করে তাকে সামলাতে পারব। কিন্তু ঠিক তখনই কুনন সেখানে উপস্থিত হয় এবং কাস্ট দেখে খুবই বিস্মিত হন। কুনন মোটেও ডিপ্রেসড নয়, বরং অত্যন্ত আকর্ষণীয় এবং চার্মিং। এটি দেখে অন্যান্য ছাত্রীরাও হতবাক হয়ে যায়। একই সময় প্রফেসর কাশও কিছুটা লজ্জিত হয়ে এগিয়ে আসেন। তিনি কুননকে বলেন, আজ থেকে আমি তোমার গাইড হব। কুনন বিনয় ভরে তার ধন্যবাদ জানায়। ঠিক সেই মুহূর্তে ঘণ্টা বাজে এবং আমেরিকা ও এক্সিও তাদের ক্লাসে চলে যায়। এদিকে কিছু অন্যান্য ছাত্র কুননকে উপরের দিক থেকে দেখছিল। তারা আলোচনা করতে থাকে, আমরা শুনেছি কুননকে রাজা থেকে আশীর্বাদ পাওয়া গেছে, কারণ সে শতাব্দীতে প্রথম হিরো স্কার। এটি শুনে একজন ছেলে রেগে যায় এবং তার সঙ্গীদের বলে, চল আমরা দেখতে চাই। পরে আমরা জানতে পারি যে সেই ছেলে হল লাইলে এবং সে একজন প্রিন্স। পরবর্তী দৃশ্যে কুনন অ্যাডভান্সমেন্ট পরীক্ষা দিতে আসে। তাকে প্রশ্ন করা হয়, তুমি কি এই পরীক্ষা সম্পর্কে জানো? কুনন বলে, হ্যাঁ, আমি শুনেছি আমাকে 5টি পরীক্ষা দিতে হবে, তারপর সরাসরি স্নাতকপত্র পাব। কাস্ট তখন বলেন, সাধারণত এক পরীক্ষার পর তোমাকে পরবর্তী পরীক্ষার প্রস্তুতির জন্য সময় দেওয়া হয়, কিন্তু যেহেতু তুমি একজন ব্যতিক্রম, তাই তোমার সব পরীক্ষা খুবই কম সময়ের মধ্যে সম্পন্ন হবে। এটি করার জন্য তোমার পিতা এবং রাজা আমাকে আদেশ দিয়েছেন। এটা শুনে এখন কুনন বলে, মাফ করবেন, রাজা এবং আমার পিতা তো বন্ধু। যদি তারা আপনাকে এটা করতে চাপিয়ে থাকে, তার জন্য দুঃখিত। এরপর কাস্ট্রো বলে, কোনো কথা নেই। এতটুকু বলে সে কুননকে পরীক্ষা শিটটা ধরিয়ে দেয়। পরবর্তী দৃশ্যে দেখা যায় প্রফেসর কাস্ট কুননের সব রেজাল্ট চেক করছেন। তিনি পুরোটা দেখে খুবই অবাক হয়ে যান, কারণ কুনন সব বিষয়ের পূর্ণ স্কোর পেয়েছে, অর্থাৎ 100-এর মধ্যে 100। তিনি হতবাক হয়ে বললেন, এটা কিভাবে সম্ভব? পরবর্তী দৃশ্যে কুননকে দেখা যায় আমেরিকার সাথে ক্যাফেটেরিয়াতে এসেছে। তারা খাবার খেতে এসেছে। ঠিক তখনই লাইল তার কিছু লোকজনের সঙ্গে আসে এবং আমেরিকাকে ডেকে বলে। আমেরিকাও তাকে দেখে খানিকটা ভীত হয়। এইসব দেখতে ভীষণ উৎসুক হয়ে অনেকেই সেখানে জমায়েত হয়ে যায়। অন্যদিকে কুননও ভাবতে থাকে, সামনে দাঁড়ানো এই ব্যক্তি কে? তখন আমরা দেখি সব এই উত্তেজনা দেখার জন্য অ্যাক্সিও সেখানে আসে। দৃশ্যের অন্য পাশে লাইল কুননকে দেখে বলে, সত্যিই কি এই ছোট ছেলেটিকে আমার পিতার পক্ষ থেকে আশীর্বাদ দেওয়া হয়েছে? অর্থাৎ লাইল রাজার ছেলে এবং আমেরিকার ভাই। আমেরিকাও তার ভাইকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে থামছে না। এদিকে কুননও রেগে যায়। সে বলে, আমি এখানে আমেরিকার সঙ্গে আনন্দ উপভোগ করছি, আমাকে কিছু আসে যায় না। কেউই আমেরিকাকে এভাবে বিরক্ত করতে পারবে না। এতটুকু বলার পর কুনন প্রায় হামলা করতে যাচ্ছিল। তখনই ইয়ো এসে তাকে থামায়। তারপর সে লাইলেকে জিজ্ঞেস করতে শুরু করে, তোমার কি আমার ছোট ভাইয়ের সঙ্গে কোনো কাজ আছে? এ কথা শুনে লাইলে বলে, তুমি কে? আমার সঙ্গে বাক্যালাপে জড়াতে চাও? আমি তোমাকে কথা বলার অনুমতি দিইনি, এখন থেকে সরো। এ কথায় কোনো বুঝতে পারে যে লাইলে কথায় না মানবে। সে লাঠির মতো জেদি। তাই কুনো তার চারপাশ থেকে শক্তি ব্যবহার করে পানি সংগ্রহ করে এবং সেই পানি লাইলের পায়ের উপর ঢেলে দেয়। এরপর কুনো হতবাক হয়ে ভাবতে থাকে, আমি কি দেখছি? লাইলে কি নিজেই ভিজে গেছে?
এই দৃশ্য দেখে বাকি সবাইও তার মজা করতে শুরু করে। সবাই ভাবতে থাকে যে লায়েলের শীতল হয়ে গেছে। এতে লায়েলের অনেক লজ্জা হয়, তাই সে তার বন্ধুদের নিয়ে সেই স্থান থেকে চলে যায়। একই সময়ে আমেরিকা এবং ইয়ো বুঝতে পারে যে পুরো ঘটনার পিছনে কুনো ছিল। পরে তারা সবাই বসে খাচ্ছে। কুনো জিজ্ঞেস করে, শেষ পর্যন্ত আমরা কার সঙ্গে লড়ছিলাম? আমেরিকা বোঝাতে শুরু করে, ও আমার বড় ভাই লাইলে। ও আমার থেকে 1 বছর বড়। ও ষষ্ঠ প্রিন্স। এ কথা শুনে কুনো বলল, ওহ, তোমার ভাই এমন কেন? ও তো তোমাকে বিরক্ত করছে। কিন্তু আমি খুশি যে আমার ভাই এত ভালো। এই কথায় ইয়ো খুব খুশি হয়ে যায়। সে ভাবতে থাকে, আজ যা কিছু হয়েছে, বাবাকে আমি কি বলবো? প্রথম দিনেই এমন বিশৃঙ্খলা। আশা করি এ ধরনের ঘটনা আর হবে না এবং আমরা কোনো ঝামেলা ছাড়া এখান থেকে গ্র্যাজুয়েট করতে পারব। এপিসোডের শেষের দিকে দেখানো হয় ললি যে খুব রাগে যাচ্ছে, অর্থাৎ সে কুনোর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করবে। ঠিক এভাবেই এই এপিসোড শেষ হয়। ভিডিও বন্ধ করার আগে দেখো, তুমি কি আমাকে ইনস্টাগ্রামে ফলো করেছ নাকি করনি? যদি না করো তবে এখনই ফলো করো। লিংক পাবো কমেন্ট এবং ডিসক্রিপশনে। আজকের জন্য এটাই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। তখন পর্যন্ত বিদায়।